রহস্য গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে পড়ছি পাণ্ডব গোয়েন্দা তৃতীয় অভিযান। পাণ্ডব গোয়েন্দারা একদিন রামরাজাতলার দিকে বেড়াতে গেল। জায়গাটা ওদের এলাকা থেকে অনেক দূর, তাই পঞ্চুকে আর সঙ্গে নিল না। রামরাজাতলা জায়গাটা সত্যিই ভালো। প্রতি বছর রামনবমী থেকে শ্রাবণের শেষ রবিবার পর্যন্ত মেলা বসে। সেই মেলা দেখে ওরা অদূরে শঙ্কর মঠের দিকে গেল। এই জায়গাটা বেশ নির্জন। ওরা পাঁচজন এসে নির্জন একটা পুকুরের ধারে গিয়ে বসলো। আগেই পুকুর মাছে ভর্তি ছিল। লোকে এসে মুড়ি ফুলুরি মাছেদের খেতে দিত। এখন ব্যাঙে ভর্তি। ভম্বল 200 গ্রাম চীনাবাদাম কিনেছিল। সেই বাদাম প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে নিল ওরা। এরপর বসে বসে বেশ তাড়িয়ে তাড়িয়ে খেতে লাগলো। এমন সময় হঠাৎ অদূরে সশব্দে একটা বোমা ফাটলো। তারপর দেখা গেল হৈ হৈ করে লোকজন ছুটে চলেছে। দোকানপাট বন্ধ হচ্ছে। সে এক হুলস্থুল ব্যাপার যাকে বলে। বাবলু বলল, সেরেছে, আজ তো দেখছি বাড়ি ফেলার দফা গয়া। পিলু বলল, এখনই নিশ্চয়ই বাস বন্ধ হয়ে যাবে। বাচ্চু বিচ্ছু ভয় পেয়ে বলল, কি হবে তাহলে? এমন সময় আবার একটা বোমা ফাটলো। কয়েকজন যুবক হঠাৎ ঝোপের ভেতর থেকে পাইপবান বন্দুক ইত্যাদি নিয়ে কালো পোশাক পরে বেরিয়ে এসে যেদিকে বোমা ফাটলো সেদিক লক্ষ্য করে ঠা 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 করে গুলি ছুড়ল কয়েকটা। ওদিক থেকে আবার এদিকে গুলির জবাব এলো। বাবলু বলল, কতিক সুবিধের নয় বিলু, দুদলে মারামারি হচ্ছে, আমরা কোথাও লুকিয়ে পড়ি চল। হঠাৎ আলো নিভে গেল। এই ঝামেলার মধ্যে তার কাটাও শুরু হয়ে গেছে তখন, অথবা তার কাটবার জন্যই এই ঝামেলা। বিলু বলল, সেই ভালো, এখন পালাতে যাওয়া বুদ্ধিমানের কাজ হয় না, তার চেয়ে লুকোনোই যাক। কেননা যেভাবে গোলাগুলি ছুটছে তাতে যে কোনো মুহূর্তে উদরপিণ্ডি বুদর ঘাড়ে লেগে যেতে পারে। কম্বল বলল, তবে আর দেরি নয়, তাড়াতাড়ি হয়। ওরা পাঁচজন সেই অন্ধকারে মঠের পাশে একটা বাড়িতে গিয়ে ঢুকলো। আলো না থাকায় ভেতরটা ছিল ঘন অন্ধকারে ঢাকা। ওরা তাই পা টিপে টিপে পরস্পরকে ধরাধরি করে নিরাপদ একটু আশ্রয় খুঁজতে লাগলো। ভম্বল বলল, এই কোথায় যে ঢুকলুম রে ভাই, ভূতের বাড়ি নয় তো? মিলু বলল, যে বাড়িই হোক, সারা সপ্তাহ না দিয়ে চুপচাপ বসে থাক। বাচ্চু বিচ্ছু বলল, কোনো লোকজন তো নেই। বাবলু বলল, সম্ভবত পোড়ো বাড়ি। এই বলে ওরা একটু একটু করে যেতে যেতে হঠাৎ এক জায়গায় থমকে দাঁড়ালো। দেখলো একটা ঘরের ভেতর থেকে একটু ক্ষীণ আলোর রেখা বাইরের দালানে এসে পড়ছে। আর ঘরের ভেতর কারা যেন নিজেদের মধ্যে কথা বলছে। একজন বলছে, অত ভয় করলে চলবে কেন? খুন খারাপের এই তো সময়। আমরা কেটে কুটে রেখে দিয়ে চলে যাব, আর হাঙ্গামাকারীদের ঘাড়ে দোষ চেপে যাবে। মাঝখান থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে বেকসুর খালাস পেয়ে যাবো আমরা। আরেকজন বলল, তবে ভাই প্রথম কোপটা কিন্তু আমিই দেব। আগে প্রত্যেক দিন একটা করে মুন্ডু না নামালে রাতে আমার ঘুম হতো না। মানুষ মেরে মেরে হাতে কড়া পড়ে গিয়েছিল, এখন কিরম যেন ভোঁতা মেরে যাচ্ছি। প্রথমজন বলল, কিন্তু এখনো আসছে না কেন? অপরজন বলল, বোধহয় বুঝতে পেরে গেছে। অসম্ভব, আসে যদি আজই শেষ করে দেবো। সময় না আসাটাই তো চিরঞ্জীব বাবুর স্পেশালিটি। আজকাল আবার সাধু হতে চান, বলেন নাকি এসব পেশা ছেড়ে দেবেন। কিন্তু আমরাই ছাড়বো কেন? উনি যে বলছেন এই ডাকাতি ওনার জীবনের শেষ ডাকাতি, আজ বাদে কাল কাজ। কিন্তু আসছেন কই? কোথায় হবে, কি করে হবে, কিভাবে হবে, এসব কি না জানলে হয়? নিজে না আসতে পারেন, কাউকে পাঠাতেও পারতেন। তার মানে উনি টের পেয়েছেন ডাকাতি করে ফেরার সময় আমরা ওকে শেষ করে দেবো বলে। এবার অন্য একটা গলা বলল, আর একটু অপেক্ষা করে দেখা যাক, কেউ না কেউ আসতেও তো পারে। তাছাড়া যা দিনকাল পড়েছে তাতে আসা যাওয়ার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। ঝামেলা তো লেগেই আছে চারিদিকে, সেই জন্যই হয়তো আসতে পারছে না। দেখা যাক। পাণ্ডব গোয়েন্দারা অবাক হয়ে সব শুনছিল। ভম্বল চুপি চুপি বলল, এই যে একবারে বাঘের গুহায় ঢুকেছি রে বাবলু। বাবলু বলল, তাই তো দেখছি। বিলু বলল, ব্যাপার গুরুতর। বাবলু বলল, রহস্যের গন্ধ পাচ্ছি। তোরা এক কাজ কর, বাইরে বেরিয়ে যা, আমি একা এখানে থেকে যতটা অনুমান করতে পারি করে নিই। ভম্বল বলল, কি করবি তুই? তোরা বাইরে যা না, যা করবার আমি করছি। তবে একটা কথা, যদি আমি বিপদে পড়ি আমি জোরে সিটি দেবো, তখন তোরা এদিকে না এসে সোজা থানায় চলে যাবে। বাবলুর কথা মতো আচ্ছা বলে ওরা বাইরে চলে গেল। আর বাবলু করলো কি, সে দরজায় গিয়ে টোকা দিল টক টক করে। সঙ্গে সঙ্গে ভেতর থেকে সাড়া এলো, কে? আমি। একজন বললো, বললুম আসবে, নিশ্চয়ই চিরঞ্জীবের লোক। অন্য কেউ তো হতে পারে। অন্য কে আসতে যাবে? দরজা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো ফর্সা লম্বা ন্যাড়া মাথা একটা লোক। লোকটা ঠিক ন্যাড়া নয়, মাথাটা কেশিন তেলা, মাকুন্দ যাকে বলে। গোঁপ দাড়ি ভুরু কিচ্ছু নেই। ধরের ওপর চোখ, মুখ, নাক আর কান বাসানো একটা মাংসের তাল।
গায়ে ডোরা কাটা নাইলনের গেঞ্জি। লোকটা বলল, কে তুই? বাবলু সাহস করে বলল, আমি চিরঞ্জীব বাবুর কাছ থেকে আসছি। এত দেরি হলো যে? কি করব, রাস্তায় খুব গোলমাল। তাই বলে এত দেরি? এই তো লাইনের ওপারেই বাড়ি, 2 মিনিটের পথ নয়। উনি নিজেই পাইলেন না কেন? তা জানি না, তবে উনি বললেন চারিদিকে খুব পুলিশের উপদ্রব, যেখানে সেখানে বোমা ফাটছে, যদি কিছু হয়ে যায় তাই আমাকে পাঠালেন। কাল কোথায় যেন যেতে হবে সে সম্বন্ধে একটু লিখে দিন। মতো বলে, দিচ্ছি, কিন্তু তুই চিরঞ্জীববাবুর কে? কেউ নয়, এই পাড়াতেই থাকি। উনি আমাকে বললেন এই খবরটা এখান থেকে নিয়ে যেতে পারলেই 5টা টাকা দেবেন। মতো বলে, ঠিক আছে, তুই দাঁড়া, আমি এক্ষুনি সব লিখে দিচ্ছি। বাবলু অন্ধকারে দাঁড়িয়ে রইল, একবারও ভেতরে ঢোকবার চেষ্টা করলো না, কেন ভেতরে ঢুকলে আলোতে ওরা ওর মুখ দেখতে পাবে, ফলে পরবর্তীকালে ওদের সঙ্গে দেখা হলে ওরা চট করে চিনে ফেলবে ওকে। একটু বাদে ন্যাড়ামাথা ওর হাতে চিঠিটা ধরিয়ে দিল। বাবলু চিঠি পাওয়া মাত্র উধাও হয়ে গেল সেটা নিয়ে। তারপর বাইরে এসে দেখলো বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্চু উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছে ওর জন্যে। বাবলুকে দেখেই বিলু বলল, কি করে এলি বাবলু? এখন কথা বলার সময় নয়, কেটে পড়ি, চল, কাল সকালে দেখা করিস। ওরা ফিরে পড়ল। পরদিন সকালে মাথার দেয়া চিঠিটা নিয়ে পাণ্ডব গোয়েন্দারা জোর আলোচনায় বসল। চিঠিতে যা লেখা ছিল তাহলেই, প্রিয় চিরঞ্জীব বাবু, আপনি আমাদের আর কাজ করতে চাইছেন না, এটা খুবই দুঃখের কথা। যাই হোক, এসব কাজ কাউকে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে করাতে গেলে বিপদ বাড়ে, কাজে আমরাও আর আপনাকে চাই না। কাল শালিমারের 3 নম্বর গেটের নর্থ সাইডে যে ওয়াকান্ডা আছে, আমরা সেটা ভাঙতে যাচ্ছি। এটা ভাঙতে পারলে আমরা কয়েক লক্ষ টাকা লাভ করতে পারবো। আর তা যদি হয় তাহলে আমাদেরও বেশ কয়েক বছরের জন্য এসব কাজ না করলেও চলবে। এই ব্যাপারে আপনাকে আমাদের একান্তই দরকার, কেননা ওয়াগান ভাঙার ব্যাপারে আপনার হাত যেরকম খেলা দেখায়, তার কাছে আমরা নিতান্তই শিশু। মনে রাখবেন, এটাই আমাদের শেষ কাজ। আশা চাই কিন্তু, ইতি। চিঠি পড়ালে বাবলু বলল, কি বুঝলি? বিলু বলল, শয়তানের গলায় নরম সুর মানে টোপ ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, ওরা জানি এইভাবে চিঠি লিখলেন চিরঞ্জীববাবু বলে যাবেন, আর ওদের খপ্পর এসে একবার এসে পড়বেন। অম্বল বলল, তবে জয় বলিস, চিরঞ্জীববাবু কিন্তু ঘুগুলো, কাজ টাজ দিব্যি গুছিয়ে নিয়ে এখন আর ধরাছোঁয়া দেওয়ার নামটি নেই। বাবলু বলল, আসলে উনি বুঝতে পেরেছেন যে ওনার দিন শেষ হয়ে এসছে, তাই আর ধরাছোঁয়া দিচ্ছেন না। বাচ্চু বলল, এখন তাহলে কি করতে চাও তোমরা? বাবলু বলল, দুটো কাজ আমরা করতে চাই। প্রথম কাজ হলো চিরঞ্জীববাবুর সঙ্গে দেখা করা। দ্বিতীয় কাজ হলো ওয়াগন বানানোর সময় চোট্টাগুলোকে হাতে নাতে পুলিশে ধরিয়ে দেওয়া। বিলু বলল, চিরঞ্জীব বাবুর বাড়ি জানিস তুই? ওদের কথাবার্তা শুনে যে অনুমান করেছি, তাতে মনে হয় লাইন পাড়েই ওর বাড়ি। অম্বল বলল, কিন্তু দেখা করবে কি করে? এই চিঠি নিয়েই দেখা করব। বিচ্ছু বলল, তার মানে একটা লোককে ধরে বেঁধে খুন হতে আনাবে তোমরা? বাবলু বলল, না, এই চিঠি পেলেও উনি আসবেন না। যাক, আজ রাতে ওয়াগন ভাঙার সময় কিন্তু আমাদের নতুন অভিযান শুরু হবে। তোরা সবাই আজকের অভিযানের জন্য তৈরি থাক। আজকের এই অভিযানে পঞ্চু আমাদের সঙ্গে থাকবে। কিরে পঞ্চু, রাজি তো? পঞ্চু তাড়াতাড়ি ল্যাজ নেড়ে ডেকে উঠল, বউ বউ। বাবলু বলল, আমি ততক্ষণে একা গিয়ে চিরঞ্জীব বাবুর সঙ্গে দেখা করে আসি। নতুন রোমাঞ্চের গন্ধ পেয়ে সবারই খুব আনন্দ হলো। সবাই যথাসময় আসবে বলে ঘাড় নেড়ে রওনা হলো যে যার বাড়ির দিকে। লাইন পাড়ে গিয়ে বাবলুকে বেশি খুঁজতে হলো না। রাস্তার ডান দিকে 2-1টা বাড়ির পরে নতুন দোতলা বাড়ির কাছে গিয়ে থমকে দাঁড়ালো বাবলু। বাইরেই নেম প্লেট, পোস্টার করে বাড়ির নাম লেখা আছে, চিরঞ্জীব রায়। বাবলু কলিং বেল টিপতে একটা বামনাকৃতি লোক বেরিয়ে এসে বলল, কাকে চাই? চিরঞ্জীববাবু আছেন? না। কোথায় গেছেন উনি? দেওঘর গেছেন। বাবলু চুপ করে দাঁড়িয়ে কিছুক্ষণ, তাও বলল, বাবুকে বলো আমি একটা জরুরি চিঠি নিয়ে এসেছি, উনি যেন আমার সঙ্গে দেখা করেন। বললাম তো বাবু নেই, কেউ নেই বাড়িতে। আছেন আছেন, উনি যে পর্দাটার আড়ালে লুকিয়ে আছেন তার তলা দিয়ে ওনার জুতো পরা পা দেখা যাচ্ছে। তাছাড়া চুরুটের ধোঁয়াও ভেসে আসছে এদিকে, এখনও গন্ধ পাচ্ছি। পর্দার আড়াল থেকে একটা বলিষ্ঠ কণ্ঠস্বর বলে উঠল তখন, রাধেশ্যাম, ওকে ভেতরে আসতে দাও। বাবলু ভেতরে ঢুকতেই চিরঞ্জীব আত্মপ্রকাশ করলেন। বেশ ভদ্রলোকের সাজ পোশাক, কিন্তু দেখলেই বোঝা যায় পাকা শয়তান একটি। বাবলু চিঠিটা দিতেই চিরঞ্জীববাবু সেটা পরে একটু হাসলেন, তা বললেন, ওরা কি আমাকে 4 পেয়ে গাধা মনে করেছে নাকি? বাবলু বললেন, আপনি যাবেন নাকি? না, আমিও তাই বলি, ওরা আপনাকে খুন করার ষড়যন্ত্র করেছে। আপনি যাবেন না? চিরঞ্জীববাবুর চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল এবার।
বলল, তুমি কে ভাই? আপনি আমাকে চিনবেন না। যে লোকগুলো এই চিঠিটা আপনাকে দিয়েছে, আমি লুকিয়ে ওদের কথাবার্তা শুনে ফেলেছি। ওরা আমাকে বলেছে এই চিঠিটা আপনাকে দিলে 10টা টাকা দেবে আমাকে। শুনে হো হো করে হেসে উঠলেন চিরঞ্জীববাবু। বললেন, আর ও টাকা তুমি পেয়েছো? এসব কাজ করতে গেলে আগে টাকা নিয়ে তারপর করতে হয়। এখন গিয়ে দেখবে সব ভোঁ ভোঁ, কেউ করতেও নেই। যাক, ওদের হয়ে আমি তোমাকে 10টা টাকা দিচ্ছি, কেননা তোমার বুদ্ধি আর আমার প্রাণের প্রতি মমতা দেখানোর জন্য এটা তোমার প্রাপ্য। বলে চিরঞ্জীববাবু উঠে ভেতরে ঘরে গেলেন। এর মধ্যে বাবলু চারদিকে একবার ওর ধূর্ত নজর বুলিয়ে নিল। এই ঘরের লাগোয়া একটা ঘর রয়েছে, এবং সেটা এই দিনের বেলাতেও অন্ধকার। ঘরের কোণে একটা টর্চ রয়েছে, সেটা জেলে ঘরের ভেতর একটা ফেলতেই এক জায়গায় দুটো বন্দুক ও রিভলভার দেখতে পেল। চিরঞ্জীববাবু এর মধ্যে কখন যে বাবলুর পেছনে এসে দাঁড়িয়েছিলেন তা বাবলু টেরও পাওনি। উনি গম্ভীর গলায় বললেন, ওগুলো আমার আত্মরক্ষার জিনিস, ওদের নজর দিও না, এনাও টাকা, যাও চলে যাও। বাবলু টাকা নিয়ে চলে এলো। আসবার সময় এক অন্ধ ভিখিরিকে দিয়ে দিল টাকাটা। শালিমারের গঙ্গার ধার থেকে এক গাদা রেল লাইন সোজা পশ্চিমে পদ্মপুকুর হয়ে সাঁতরাগাছিতে পৌঁছেছে। এই লাইনেরই 3 নম্বর গেটের সামনে শেষ বিকেলে পাণ্ডব গোয়েন্দার এসে দাঁড়ালো। এখন শ্রাবণ মাস, আকাশ মেঘাচ্ছন্ন, তবুও পাণ্ডব গোয়েন্দারও পেছপা হওয়ার নয়। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে হলো, আর সন্ধে উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস বইতে শুরল হু হু করে। বিলে বলল, এমন হবে জানলে আসতুম না, অথচ এরকম একটা অ্যাডভেঞ্চার ছেড়ে দিতেও মন কেমন করছে। ভম্বল বলল, এই দুর্যোগে ওরা আসবে? বাবলু বলল, দুর্যোগই তো ওদের সুযোগ। চোর, ডাকাত, ওয়াগন বেকাররা তো দুর্যোগের জন্যই অপেক্ষা করে। এমন সময় আচমকা বিদ্যুতের চাবুক খেনে সশব্দে মেঘ গর্জন হলো, আর সঙ্গে সঙ্গে ভৌ ভৌ করে 2-3 জন লোকের দিকে ক্ষিপ্র বেগে ছুটে গেল পঞ্চু। বাবলু দৌড়ে গিয়ে ধরে ফেলল পঞ্চুকে। চারিদিকে তখন অন্ধকার নেমে এসছে, তবু ইয়ার্ডের আলোয় বাবলু দেখল সেই ন্যাড়া মাথা লোকটা এবং তার সঙ্গে আরও যে 2জন লোক ছিল তারা প্রাণপণে ছুটছে। বাবলু পঞ্চুকে ধরতেই লোকগুলো ফিরে এলো। ফিরে এসে ন্যাড়ামাথা লোকটা রীতিমতো ধমকের সুরে বাবলুকে বলল, এই খোকা, এই সন্ধ্যের সময় তুমি এখানে কি করছো? বাবলু ভাবল বুঝি লোকটা চিনে ফেলবে ওকে, কিন্তু না, লোকটা চিনতেই পারল না। চিনবেই বা কী করে, কাল তো ভালো করে মুখও দেখেনি ওর। বাবলু বলল, আমরা এখানে গঙ্গার ধারে বেড়াতে এসেছি। তুমি আমাদের দিকে কুকুর লেলিয়ে দিলে কেন? চোখের মাথা খেয়েছেন নাকি? ও তো এমনিই চোর মনে করে তেড়ে গেছে। বলা মাত্র ফোঁস করে উঠলেন মাথা, আমরা চোর? আপনারা কি তো আপনারাই জানেন। ন্যাড়া মেথা কটমট করে তাকাতে লাগলো বাবলুর দিকে। সঙ্গী দুজনও রাগে ফুলতে লাগলো। ততক্ষণে বিল্লু, ভম্বল, বাচ্চু বিচ্ছু এসে পড়েছে। ন্যাড়ামতো বলল, এরা কারা? আমার বন্ধু। ঠিক আছে, তোমরা চলে যাও এখান থেকে, খুব খারাপ জায়গা এটা, এখানে থেকো না। বিলু বলল, খারাপ জায়গা তো আপনারা আছেন কেন? ন্যাড়ামতো ঝমকে উঠল, চুপ খারাপ, আমরা রেলের লোক। বাবলু বলল, কিন্তু আপনাদের জামা কাপড় দেখে তো রেলের লোক বলে মনে হচ্ছে না, আপনি এখানে কি করছেন? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? এমন সময় তরবরিয়ে বৃষ্টি নামলো। ন্যাড়ামাথা তার সঙ্গে দুজন তাড়াতাড়ি একটা গুমটির ভেতর গিয়ে ঢুকলো। ওদের দেখা দেখি পাণ্ডব বন্ধুরাও জুটল গুমটিতে। গুমটির মধ্যে রেলের 2জন খালাসি রান্না করছিল তখন। তারা অবাক হয়ে বলল, আপনারা? ন্যাড়ামাথা বলল, আমরা একজনের কাছে দরকার এসেছিলাম, এমন সময় বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি থামলে চলে যাব। বাবলু বলল, তবে যে বলছিলেন আপনারা রেলের লোক? ন্যাড়ামাথা কটমট করে বাবলুর দিকে তাকালো। বাবলু বলল, তাহলে আমরা যা ভেবেছি আপনারা তাই? কি ভেবেছো তোমরা? যা ভেবে আমাদের কুকুরটা আপনাকে তাড়া করেছিল। একজন খালাসি বলল, তোমরা এখানে কি করে এলে? বাবলু বলল, আমরা ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি, বৃষ্টি থামলেই চলে যাব। আরেকজন বলল, তোমাদের বাড়ি কোথায়? অনেক দূর, এরকম বৃষ্টি হবে জানলে এখানে আসতুম না। তাই তো, মহা মুশকিলের ব্যাপার, এই যে বৃষ্টি এত সহজে থামবে না দেখছি। ন্যাড়া মাথা হঠাৎ ভালো মানুষের মতো উঠল, তার কি হবে, একটু বসুক, এই বৃষ্টিতে যাবেই বা কোথায়? একজন সঙ্গী বলল, এই সময় যদি একটু গরম চা পাওয়া যেত। একজন খালাসি বলল, চা এখানে কোথায় পাবেন? সে 3 নম্বর গেটের কাছে চায়ের দোকান। বাবলু বলল, একজন গিয়ে নিয়ে এলেই তো হয়। ন্যাড়া মাথা ভেঙচে বলল, কে আনবে এটাকে, তুমি? বাবলু বলল, একটা কেটলি আর ছাতা পেলে আমি আনতে রাজি আছি, অবশ্য আমাদেরকেও ভাগ দিতে হবে। লোভনীয় প্রস্তাব। একজন খালাসি বলল, ছাতা কেটলি 2ই আছে, কিন্তু এত জলে যাবে কি করে? ঠিক যাব। খালাসিটা তখন ছাতা আর কেটলি বাবলুকে দিয়ে দিল। ন্যাড়া মাথা দিল 2 টাকা। বাবলু সেই বৃষ্টিতেই পঞ্চুকে নিয়ে চলে গেল চা আনতে। বিলু, ভম্বল, বাচ্চু বিচ্ছু বাবলুর ব্যাপার কিছু বুঝতে না পারে পরস্পরের মুখ চাচাই করতে লাগলো। বাবলু যেই দুর্যোগে উপযাচক হয়ে চা আনার ঝুঁকিটা কেন নিল ওদের মাথাতেই এলো না। বাবলু অবশ্য অনেকক্ষণ ধরেই মনে মনে চাইছিল 3 নম্বর গেটের নর্থ সাইডে ওঁত পাততে।
কিন্তু হঠাৎ বৃষ্টি এসে পড়ায় সব ভেস্তে যাচ্ছিল। সুযোগ হলো এতক্ষণে, তাই প্রবল বর্ষণের মধ্যেও সে ছাতা মাথায় চলল চা আনতে। আসলে এই সুযোগে সে ওয়াগনটা দেখতে চায়। স্পটে এসে বাবলু দিশেহারা হয়ে পড়ল। ওয়াগনের পর ওয়াগন, এর মধ্যে কোনটা ভাঙতে চাইলে তার টেরও পেল না। হঠাৎ এক জায়গায় অন্ধকারে একটা পুলিশ ভ্যানের মতো কালো ভ্যান দেখতে পেয়ে এগিয়ে গেল ও। ভ্যানের ভেতরে একটা বিদখুটে চেয়ারের লোক বসেছিল। বাবলু বারবার ভ্যানটা নিরীক্ষণ করতে দেখে মাঝখাই গলায় বলল, এই খোকা, কি দেখছো? কি চাই ওখানে? কী আবার দেখবো? কিছুই না। তবে যাও, ভাগো এখান থেকে। কেন যাবো? আমি তো এখানে চা আনতে এসেছি, চা নিয়ে তারপর যাবো। লোকটা বলল, এখানে চায়ের দোকান কোথায়? তা জানি না, আমরা এখানে বেড়াতে এসে বৃষ্টির জন্য আটকে গেছি। ঘুম দিতে একটা ন্যাড়ামাথা আর আরও দুজন লোক আটকে পড়েছে, তারাই আমাকে চা আনতে পাঠালো। বাবলুর কথা শুনে উৎসাহিত লোকটা বলল, তাই নাকি? তাই নাকি? আচ্ছা, নেড়া মতো লোকটাকে কেমন দেখতে বলো তো? ঠিক চোরদের মতো, সঙ্গে দুজন লোককেও তাই। আপনাকে যেমন বিচ্ছিরি দেখতে অনেকটা ওই রকম। লোকটি মনের রাগ মনে মনে চেপে বলল, ওরে বেটা, আমি এখানে একা জমে যাচ্ছি আর ওরা কিনা বৃষ্টিতে গাও বাজিয়ে আয়েস করে বসে আছে। তারপর বাবলুকে বললেন, ওরা তিনজনে কি করছে দেখলে? চুপচাপ ভালো মানুষটির মতো দাঁড়িয়ে আছে। বৃষ্টি থামলে বোধহয় কোনো দুষ্কর্ম করতে যাবে। ওখানে অন্য লোক আছে বলে হয়তো সুবিধা হচ্ছে না, তাই কোনো কথাবার্তা বলছে না। তবে কিছু একটা করতে ওরা যাবে। আপনাকে দেখো তো ওদের লোক বলে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ তাই, কিন্তু তুমি এসব জানলে কি করে? বারে, এসব আর জানতে না হয় নাকি? কোন লোকটা পুরুত ঠাকুর, কে ডাক্তার আর কে ওয়াগন ব্রোকার, কি কাউকে চিনিয়ে দিতে হয়? এই যেমন পুলিশগুলো রাস্তায় যখন ঘোরে তখন তাদের দেখলেই পুলিশ বলে মনে হয়, তখন কি তাদের ফুচকাওয়ালা বলে ভাবতে ইচ্ছে করে? আর তেমনি কাবুলিওয়ালা আর ফেরিওয়ালা চেহারা দেখেই চিনে নিতে হয়। লোকটা ভয়ানক রেগে বলল, চুপ রো, ডোঁক ডেপো কোথাকার। তারা কোথায় আছে বলো শিগগির। বললাম তো, ওই ওধারে ঘুমটিতে। আমাকে নিয়ে চলো সেখানে। একটা ছাদের দুজনে কী করে কুলাবে? তার চেয়ে বরং আমি গাড়িতে বসি, আপনি আমার ছাতাটা নিয়ে যান, পারেন্তের চাটাও নিয়ে যান আপনি। কিন্তু এই জলে আপনি গুমটিটা চিনবো কী করে? আমার কুকুরের সঙ্গে দিয়ে দিচ্ছি, ওই আপনাকে পথ চিনিয়ে নিয়ে যাবে। তবে দাও, ছাতা আর কেটলি দাও, আমি কিনে আনছি চা, তুমি গাড়িতে বসো। বাবলু আর পঞ্চু দুজনেই গাড়িতে গিয়ে ঢুকে বসলো। তারপর লোকটি চা নিয়ে এলে পঞ্চুকে সঙ্গে দিয়ে দিল বাবলু। লোকটি চলে যেতে আসল কাজ শুরু হলো বাবলুর। গাড়ির ভেতর হাঁটতে হাঁটতে সে একটা টর্চ দেখতে পেল। টর্চের আলোয় প্রথমে দুটো বন্দুক নজরে পড়ল তার। সে দুটো নিয়ে সর্বাগ্যে ভিজে ভিজেই ভ্যানের মাথায় তুলে রাখলো, যাতে ওরা এসে দরকারের সময় খুঁজে না পায়। তারপর একটুক্ষণ কি ভাবলো, ভেবে একটা পেরেক জোগাড় করে গাড়ি থেকে নেমে প্রত্যেক সর্বাগ্যে প্রতিটি চাকার হাওয়া খুলে দিল। গাড়ির চাবিটাও খুলে নিয়ে পকেটে এসে সোজা চলল গুমটির দিকে। বাবলু যখন গেল ওদের চা পর্ব শেষ হয়ে গেছে। বাবলুকে দেখি চমকে উঠল সবাই। আরে, তুমি তো একদম ভিজে চান করে গেছো, ভিজে ভিজে এলে কেন? কী করবো, আমার যে একা থাকতে ভয় করছিল। তা বেশ করেছো, আমরাও ভিজে ভিজে যাই, এই বৃষ্টি সহজে থামবে না। আপনারা আমাদের আপনাদের গাড়িতে করে একটু পৌঁছে দেবেন? লোকগুলো খালাসি দুজনকে একবার আড়চোখে দেখে নিয়ে বললো, বেশ তো, দেবো। ওরা বৃষ্টিতে ভিজে ভিজেই বাইরে এলো। খানিক এসে নারায়ণদা বলল, তোমরা ভিজে ভিজেই বাড়ি যাও, আমাদের এখানে কাজ আছে, আমাদের একটু দেরি হবে। কেন? আমরা যদি গাড়ির ভেতর গিয়ে বসি, আপনাদের কাজ শেষ হলে একসঙ্গে যাব, বাবলু বলল। না, তা হয় না। আমাদের একটা ওয়াগন এসছে, তার মাল আজ খালাস না করলে সরকার বাজেয়াপ্ত করে দেবে। সেসব মাল আমরা ভ্যানে বোঝাই করবো। তা করুন না, ফেরার সময় আমাদের নামিয়ে দেবেন। অগত্য অনিচ্ছা সত্ত্বেও হ্যাঁ বলতে হলো। বিলু, ভোম্বল, বাচ্চু, বিচ্ছু এবং পঞ্চুর মুখে টু শব্দটি নেই। যেতে যেতে ন্যাড়ামাথা সঙ্গীদের বলল, চিরঞ্জীব বাবু তাহলে এলো না? যে লোকটা ভ্যানে ছিল সে বলল, আমি যতক্ষণ ভ্যানে বসেছিলাম ততক্ষণ তো আসেনি। ন্যাড়ামাথা শয়তানের হাসি এসে বলল, না এলেও কি আমার কাছ থেকে পরিত্রাণ পাবে? তালে পেলেই ছেড়ে দেবো একদিন। কথা বলতে বলতে ওরা গাড়ির কাছে চলে এলো। ন্যাড়ামাথা বলল, তোমরা সব গাড়ির ভেতর ঢুকে বসে থাকো, একটু নজরে রেখো গাড়ির দিকে কেউ আসে কিনা। দিনকাল খারাপ তো, চোর ডাকাতও আসতে পারে। বাবলু বলল, যদি পুলিশ আসে তাহলেও? ন্যাড়ামাথা বলল, যদি পুলিশ আসে তাহলে সর্বাগ্যে আমাদের জানিয়ে দেবে, ও ব্যাটারা ভারী বদ। বলে ভ্যানের পেছন দিকটা খুলে ওরা ওয়াগনদের দিকে এগোলো। একটা ওয়াগন পাশেই শান্টিং লাইনে দাঁড় করানো ছিল। ওটা ভাঙবার জন্য অনেক কসরত করতে লাগলো। এমন সময় বিলু চেঁচিয়ে উঠল, পুলিশ পুলিশ! যেই না চেঁচান অমনি লোকগুলো ম্যাজিকের মতো উবে গেল। তারপর প্রায় মিনিট 20 বাদে এসে আবার হাজির হলো। ন্যাড়ামাথা তো বিলুকে এই মারে আর সেই মারে। আরেকজন বলল, কেন তামাশা করছো ভাই আমাদের সঙ্গে? তার চেয়ে চুপচাপ বসে থাকো, আমরা যাওয়ার সময় কিছু টাকা দিয়ে যাবো তোমাদের, তোমরা বেশটি করে কোনো হোটেল লোকে মুরগির মাংস, পাউরুটি পেট ভরে খেয়ে নিই। এই বলে ওরা আবার কাজ করতে লাগলো।
ওরা যখন নিশ্চিন্ত মনে কাজ করছে, বাবলু তখন বিলুকে বলল, তুই এবার একটু ম্যানেজ কর, আমি ততক্ষণে পঞ্চুকে নিয়ে কোথাও গিয়ে চট করে থানায় একটা ফোন করে আসি। যদি তোর ফিরতে দেরি হয় তাহলেও কোনো অসুবিধা হবে না, কোনো রকমই মাল নিয়ে পালাতে পারবে না বাছাধনরা। গাড়ির চাবি আমার কাছে, আর চাকার হাওয়াও খুলে দিয়েছি। এই বলে বাবলু চলে গেল। বেশি দূর যেতে হলো না, একটা পাবলিক টেলিফোনে রিং করে সব কথা পুলিশকে জানিয়ে ফিরে এলো সে। ফিরে যখন এলো তখন ভ্যান বোঝাই হয়ে গেছে। ন্যাড়া মাথার দলও তখন ফিরে আসছে মনের আনন্দে। নির্বিঘ্নে কাজ হয়ে গেছে, তাই খুব খুশি ওরা। বাবলুর বুক তো ধরাস করে উঠল। ওদেরও বুক। গাড়িতে ওটা স্টার্ট দিয়ে যেতে বলল, এই রে সর্বনাশ হয়েছে, এই শয়তান ছেলেমেলেও সে থেকে ঘটর ঘটর করছিল, দিয়েছে চাবিটাকে ফেলে। ন্যাড়া মাথা আটকে উঠে বলল, সে কি? আর সে কি, খোঁজ খোঁজ। সেই অন্ধকারে বৃষ্টিতে টর্চের আলে দারুণ খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। ন্যাড়া মাথা বাবলুর চুলের মুঠি ধরে বলল, চাবি তুই নিয়েছিস, বল শিগগিরই চাবি কোথায়? বাবলু বলল, ছাড়ো আগে, তবে দেবো। ন্যাড়া মাথা বাবলুকে ছাড়তেই বাবলু পকেট থেকে চাবিটা বার করে অন্ধকারে দূরের দিকে ছুঁয়ে দিয়ে বললাম, ওই ফেলে দিয়েছি, কুড়িয়ে নাও। বলে ন্যাড়া মাথার কাছ থেকে খানিকটা সব অপাত সরে এসো। লিও পঞ্চু, লিও কামড়ে দে সব কটাকে। বাবলুর নির্দেশ পাওয়া মতো পঞ্চু ভৌ ভৌ করে তেড়ে গেল। ন্যাড়া মাথা তখন এক লাফে একটা লাইট পোস্টের অর্ধেক উপরে। বিলু ভম্বল বাচ্চু বিচ্ছু খেলা দমে দেখে নেমে এলো গাড়ি থেকে। এমন সময় একটা জোরালো আলো এসে পড়লো সকলের মুখের ওপর। পুলিশ, একজন দারোগা এবং 7 জন পুলিশ। লিভারবার বন্দুক কুচিয়ে এলো ওদের দিকে। হ্যান্ডস আপ, বাবলু পঞ্চুকে ডেকে নিল। ন্যাড়া মাথা এবং বাকি 3 জন হাত ওপরে উঠিয়ে এগিয়ে এলো ধরা দিতে। পুলিশের লোকেরা প্রত্যেককেই অ্যারেস্ট করে নিজেদের গাড়িতে উঠিয়ে নিয়ে এমনভাবে বেঁধে রাখলো যাতে পালাতে না পারে। পুলিশের একজন ন্যাড়া মাথাদের ভ্যানে বসে গাড়ি স্টার্ট দিতে গেল। বাবলু বলল, চাবিটা আমি ফেলে দিয়েছি স্যার। দারোগাবু বললেন, তোরা কে রে, কোথায় ফেলে দিস চাবি? নিয়ে আসে গিয়ে। বাবলু অত্যন্ত মর্মাহত হলো এই নতুন দারোগার কথায়। তবুও পঞ্চুর সাহায্যে চাবিটা কুড়িয়ে এনে দিতে দারোগা বললেন, যা সব, ঘরের ছেলে ঘরে যা, এই বয়সে বক্কাটে মেরে গেলে ভবিষ্যতে করবি কি, লেখাপড়া করবে যা। পাণ্ডব গোয়েন্দাদের চোখে যেন জল এসে গেল। বিলু বলল, এরকম অপমান আমরা কখনো হয়নি। এদিকে দারোগাবাবু নিজেই চাবি ঘুরিয়ে গাড়িতে স্টার্ট দিলেন। কিন্তু এ কি, গাড়ি চলে না কেন? একজন পুলিশ চেঁচিয়ে হলো, আরে একটা চাকারও হাওয়া নেই, মনে হচ্ছে এই ছেলেমেয়েগুলো দিয়েছে 12টা বাজিয়ে। ওরা তখন অপর গাড়িটার সাহায্যে এই গাড়িটাকে বেঁধে নিয়ে কোনো রকমে যাওয়ার চেষ্টা করলো। একটু পথ আসার পরেই অন্য একটি পুলিশ ভ্যান এসে ওদের সামনে হর্ন বাজিয়ে থামলো। ভ্যানের ভেতর ওদের পরিচিত দারোগাবু ছিলেন। বললেন, কি হলো, ফিরে আসছো যে তোমরা, ওদের খবর কি? বাবলু বলল, ফিরে আসবো না তো কী করবো স্যার, এমন লোকদের পাঠিয়েছেন যে তারা এসে অপমান করে তাড়িয়ে দিল আমাদের। সে কি, আমরা তো কোনো লোকই পাঠাইনি, তোমার ফোন পেয়েই তো সবে আসছি, নিশ্চয়ই অন্য কোনো গোলমাল হয়েছে। চলো দেখি, তোমাদের তাড়িয়ে দেবে এমন সাধ্য কার? হেডলাইট নিভিয়ে ভনটা একটু এগিয়ে দিয়ে দাঁড়ালো এক জায়গায়। তারপর এক ঝাঁক পুলিশ নির্দেশমুক্ত বেরিয়ে এসে চুপিসারে বাবলুদের দিকে এগিয়ে চলল। দূর অন্ধকারেও বোঝা গেল ইয়ার্ডের গায়ে পাবলিক রোডের ওপর কারা যেন একটা গাড়ির সঙ্গে আরেকটা গাড়িকে বেঁধে টানতে টানতে চলছে। দারোগাবাবু টর্চে লেগে গেলেন। চারিদিকে পুলিশ এসে ঘিরে ফেললো গাড়ি দুটো। গাড়ির ভেতর থেকে বাবলুদের যারা অপমান করেছিল সেই পুলিশগুলো নেমে এলো। অপক্ষের দারোগাবাবু হাসতে হাসতে বললেন, নমস্কার স্যার, গোটা কত ওয়েগান বেকারকে হাতে নাতে ধরে পেরেছি, তুলে নিন আমার ভানে, আমার দায়িত্ব শেষ। বলে নিজের পুলিশকে বলেন, ওহে চলো সব, এখানকার দারোগাবাবু এসে গেছেন। ওরা ন্যাড়া মাথা তার 3 সঙ্গীকে নামিয়ে দিল। বাবলুদের দারোগাবাবু অপক্ষের দারোগাকে বললেন, কে আপনি? আপনাকে ঠিক চিনতাম না। আগে আমি জগাচা থানার দারোগা। যেমনি না বলা, দারোগা অমনি তার পেটের কাছে রিভলভার ঠেকিয়ে বললেন, ধাপ্পা মারার জায়গা পাওনি বাচাধন? জগাছা থানার দারোগা আমার দীর্ঘদিনের বন্ধু। বল তুই কে, বলে ঠাস করে এক চা। যেই না মারা অমনি নকল দাড়িগোঁফ খুলে গেল সব। বন্দি নেয়ার মতো তখন চিৎকার করে উঠল, এ কি চিরঞ্জীব বাবু, তুমি আবার আগুন নিয়ে খেলতে এসেছিলে, বিশ্বাসঘাতক। বলি দারোগাবাবুকে বলল, স্যার আপনি আমাকে ফাঁসি কাটে চলান, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু মরবার আগে অন্তত একটা আমার আশা পেটান, আমাকে দয়া করে 5 মিনিটের জন্য মুক্তি দিন, আমি নিজে হাতে ওকে খুন করি। তারপর বাবলুর দিকে তাকিয়ে বলল, ভাইটি, তোমাদের কি বলে যে ধন্যবাদ দেবো তা ভেবে পাচ্ছি না। এতক্ষণ পুলিশের হাতে ধরা পড়েছি বলে মনে মনে তোমাদের মুণ্ডপাত করছিল, কিন্তু তোমাদের জন্য আমাদের 3 জনেরই সত্য ধরা পড়লো বলে তোমাদের আমি প্রাণ ভরে অভিনন্দন জানাচ্ছি। তোমরা যুগ যুগ জিও।
এমন নাটক পাণ্ডব গোয়েন্দার আগে কখনো দেখেনি, তাই একেবারে হতবাক হয়ে গেল। সত্যিকারের পুলিশের হাতে নকল পুলিশ সমেত দুর্বৃত্তরা প্রত্যেকেই গ্রেপ্তার বরণ করল। ইতিমধ্যে বৃষ্টি যে কখন থেমে গিয়েছিল ওদের তা খেয়ালই নেই। ওরা ফিরে আসবার সময় দারুণ আনন্দে চেঁচিয়ে উঠল বিলু, 3 চিয়ার্স ফর পাণ্ডব গোয়েন্দা। ওরা সবাই সমস্বরে বলে উঠল, হিপ হিপ হুররে। পঞ্চু ওর ভাষাতেই ডেকে উঠল, ভৌ ভৌ ভৌ। রহস্য গল্প চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করুন।